হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল হাইকোর্টে অর্থাৎ একটি হাই ভোল্টেজ মামলা ছিল। প্রাইমারি বা প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে কি থাকবে না এই নিয়ে কন্টিনিউ সওয়াল চলছে, পাল্টা সওয়াল চলছে, অ্যানালাইসিস চলছে, কোশ্চেন অ্যানালাইসিস চলছে। এর আগের দিন 1 জুলাই আইনজীবী সম্মানীয় অনিন্দ্য মিত্র সাহেব বলেছিলেন এবং আজকেও অনিন্দ্য মিত্র সাহেব 1 ঘন্টা ওনার বলার জন্য জাজেরা পারমিশন দিয়েছিলেন, কিন্তু উনি 2 ঘন্টারও বেশি সময় ধরে বলেন, ফলে অন্য পক্ষ আজকে বলার সময় পায়নি। তো আমি পুরো ভিডিওটা দেখে লাইভ স্ট্রিমিং দেখে যেটুকু আমার মনে হয়েছে যে 14টি পয়েন্ট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উনি তুলে ধরেছেন। যদিও 14টা পয়েন্টের মধ্যে এর আগের দিনও উনি সেই একই জিনিসকে বারবার উত্থাপন করেছেন। তাই আসুন এই ভিডিওর মধ্য দিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে কি আলোচনা হয়েছে বা অনিন্দ্য মিত্র সাহেব কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, আসুন আমরা আলোচনা করি। উনি প্রথম পয়েন্ট বললেন স্পাইরাল বাইন্ডিং, অর্থাৎ উনি বললেন যে পিটিশনার্সরা যে স্পাইরাল বাইন্ডিং জমা দিয়েছিলেন সিঙ্গেল জাজের কাছে, সেটাকে এমনি স্পাইরাল বাইন্ডিং আকারে, কোনো এভিডেভিট আকারে নয়। তাই যেহেতু এভিডেভিট করা হয়নি, এটা কোনো এভিডেন্স নেই, হ্যাভিং নো এভিডেন্স, এর কোনো প্রুফ বা এর কোনো প্রমাণ নেই, বা এটা কখনো হাইকোর্টে এইভাবে জমা দেওয়া যায় না। এবার উনি বললেন, তখন বিচারকগণ বললেন যে কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ স্পাইরাল বাইন্ডিংকে কোর্ট অ্যাকসেপ্ট করেছে। তখন উনি বলছেন অ্যাকসেপ্ট করলেও এটা কিন্তু আনঅথেন্টিকেটেড বা আনঅথেন্টিক্যাল ডেটা। দেখলাম এই প্রথম কোনো জাজ ওনার কথাতে মোটিভেটেড হোক বা যে কারণেই হোক, উনি যে কথাটা বললেন আনঅথেন্টিকেটেড বা আনঅথেন্টিক্যাল ডাটা বা ডেটা, সেটা দেখলাম যে জাজেরা একজন বললেন যে ঠিক আছে, আপনারা যেহেতু এটা বলছেন আনঅথেন্টিক্যাল ডেটা, এটাকে আমরা নোটে লিখে রাখছি। 2 নম্বর পয়েন্ট হলো, সেটা উনি বললেন যে 2014 টেট নিয়ে গণ্ডগোল হয়েছে, 2014 টেট নিয়ে অভিযোগ, কিন্তু এটা 2016তে নিয়োগ করা হয়েছে, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তখন কিন্তু জাজ বললেন যে না, ইটস কানেক্টেড, এটা একে অপরের সঙ্গে কানেক্ট আছে। তখন এই প্রশ্নের উত্তরে তখন মিত্র সাহেব বললেন যে এ দুর্নীতি করেছে, তাহলে বি কেন তার ভাগ নেবে? অর্থাৎ উনি কিন্তু পরিষ্কারভাবে যেটা ইনডাইরেক্টলি বলতে চাইলেন যে দুর্নীতি হয়েছে, কিছু পার্সেন্ট দুর্নীতি করেছে, তার ভাগ সবাই নেবে কেন, এই কথাটা উনি বলতে চাইলেন। 3 নম্বর পয়েন্ট, যখন জাজেরা প্রশ্ন করলেন যে 237 পৃষ্ঠার কারাপশানের প্রশ্নে, তখন জাজেরা বললেন যে এই ব্যাপারে পর্ষদের যিনি আইনজীবী আছেন তার কাছ থেকে আমরা শুনব। কিন্তু মিত্র সাহেব বললেন যে না, আই হ্যাভ টু শো সামথিং, আমারও কিছু বলার আছে। যদিও এই বিষয়ে জাজেরা ওনাকে সময় দেয়নি বা ওনাকে বলতে বলেননি, কিন্তু তাহলেও উনি বলতে না দিলেও উনি বলে উঠলেন যে এটা ম্যানিপুলেটেড ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টে জমা দিয়েছে পিটিশনার্সরা, তিনি পরিষ্কার করে বললেন যে ওটা আনঅথেন্টিক্যাল বা অথেন্টিকেটেড, এবং তার সঙ্গে উনি বললেন যে এটা ম্যানিপুলেটেড ডকুমেন্ট, অর্থাৎ এটাকে ম্যানিপুলেশন করা হয়েছে। উনি এই অভিযোগ নিয়ে এলেন। এবার 4 নম্বর পয়েন্টে যেটা উনি বললেন যে শিলিগুড়ি ডিপিএসসিতে রাইট টু ইনফরমেশানে কিছু তথ্য জানা হয়। সেখানে জানা হয় কারা কারা ট্রেন্ড, কারা কারা নন ট্রেন্ড, কারা কারা প্যারাটিচার, এরকম অভিযোগ একটা আরটিআই করা হয়। উনি প্রশ্ন করলেন যে শুধুমাত্র শিলিগুড়ি ডিপিএসসি কেন, হোয়াই, এবং কি উদ্দেশ্যে? ইনি এই ধরনের একটা মন্তব্য করলেন জাজের উদ্দেশ্যে যে হোয়াই, এবং যেভাবে করলেন মনে হলো যে বোধহয় জাজেদের থেকেও কিন্তু উনি আরও বেশি করে বললেন, এবং প্রশ্ন করলেন যে হোয়াট পারপাস, কী উদ্দেশ্যে শুধুমাত্র শিলিগুড়ি ডিপিএসসিতে আরটিআই করা হলো। এবার 5 নম্বর পয়েন্টে কিন্তু অতি গুরুত্বপূর্ণ। উনি একটা অভিযোগ করলেন যে শুধুমাত্র পিটিশনার্সরা 32,000 নিয়ে প্রশ্ন করছে কেন,
32,000-এর বাইরেও তো আরও অনেক নিয়োগ করা হয়েছে, সেসব বিষয়ে প্রশ্ন করলেন না কেন? তার মানে উনি ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক 42,949 জনকে জড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন বলে আমার মনে হলো। আমার মনে হয় ভুল হতে পারে, যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হলো উনি 42,949 জনকে জড়ানোর চেষ্টা করছেন যেভাবে এসএসসিতে জড়ানো হয়েছে। 6 নম্বর পয়েন্টে ওখানে পর্ষদের আইনজীবী ছিলেন এল.কে. গুপ্ত। সেই এল.কে. গুপ্তকে বিচারকগণ প্রশ্ন করলেন যে বিয়ন্ড দি ভ্যাকেন্সি কোনো নিয়োগ করা হয়েছে কি না, কিন্তু পর্ষদের আইনজীবী এল.কে. গুপ্ত বললেন যে না, এই ধরনের কোনো নিয়োগ করা হয়নি। 7 নম্বর পয়েন্টে উনি পরিষ্কার বললেন যে ইললিগ্যালিটি হয়েছে কিন্তু কারাপশান হয়নি। এবার 8 নম্বর পয়েন্টে এটা খুব গুরুত্বপূর্ণ, জাজেদের মধ্যে একজন প্রশ্ন করলেন যে এসএসসিতে আমরা অনেক কোর্ট বুঝতে পারেনি যে কারা বেনিফিটেড হয়েছিল, কারা বেনিফিটেড হয়নি। কারাপশান অ্যান্ড সোল্ড জব, অর্থাৎ চাকরি বিক্রি হয়েছে কি না, কারা বিক্রি করেছে, তার জন্য অনিন্দ্য মিত্র সাহেবকে একজন জাজ প্রশ্ন করেন, উই ওয়ান্টেড টু নো দ্যাট হোয়াট ইজ ইউর অ্যান্সার টু দি অ্যালিগেশন অফ কারাপশান জব ওয়াজ সোল্ড টু আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস। অর্থাৎ আমরা শুনতে চাই যে চাকরি কি কোনো অযোগ্য ব্যক্তিকে বিক্রি করা হয়েছিল, এই প্রশ্নে আপনি বলুন। তখন সঙ্গে সঙ্গে উনি বলে যে না না না, দেয়ার ওয়াজ নো অ্যালিগেশন অফ কারাপশান, এই বিষয়ে কোনো কারাপশানের কোনো অ্যালিগেশন আসেইনি। তখন কিন্তু জাজ বললেন যে না, 6 ধরনের ইললিগ্যালিটি হয়েছে, কিন্তু উনি একটা কিন্তু মৃত সাহেব বলে যে না, দেয়ার ওয়াজ নো অ্যালিগেশন অফ কারাপশান, এখানে কারাপশানের কোনো অ্যালিগেশনই হয়নি। এরপর 9 নম্বর পয়েন্টে উনি বললেন যে ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ যে কথাটা উনি বলতে গেলেন যে 36,000 জনকে প্রথম বাদ দেওয়া হয়েছিল, তারপরে আবার ওটাকে মডিফাই করি না, ওটা 36,000 নয়, ওটাকে হয়েছিল 32,000। তাহলে আমরা কোনটা মানব? যে কথাটা মিত্র সাহেব বললেন যে তাহলে আমরা কোনটা মানব? তখন কোর্ট বললেন যে না, এটা ছিল একটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। উনি বলছেন না, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক কার পক্ষ থেকে করা হয়েছে, কেন করা হয়েছে, এই বিষয়ে উনি কিন্তু প্রচণ্ড যে কথাটা বলতে গেলেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ কারাপশান করেছে, অর্থাৎ 32,000 কারাপশান না করে উনি পরিষ্কার কথা বললেন যে সিঙ্গেল জাজ এখানে কোনো কিছু ডিসমিস করেছে, অর্থাৎ প্রথম হয়েছিল 36,000, পরে কেন করা হলো 32,000, কোন স্বার্থে করা হলো, উনি এই বিষয়ে বিদ্রোহ করেন। এবং 10 নম্বর পয়েন্টে উনি বলেন ওরালি এভিডেন্স, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটা শুধুমাত্র করেছে পিটিশনার্সরা, তাদের মুখের ভাষাতেই সিঙ্গেল জাজ রায় দিয়ে দিয়েছেন। 11 নম্বর পয়েন্টে বললেন, উনি একটা ভালো কথা বললেন যে পিটিশনাররা বললেন যে যাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হাই আছে তারা অ্যাপটিটিউড টেস্টে কম নাম্বার পেয়েছে, আর যারা অ্যাকাডেমিক স্কোর কম তারা কিন্তু অ্যাপটিটিউড টেস্টে 9.5 10 করে পেয়েছে। উনি কোর্টে দাঁড়িয়ে পরিষ্কার করে বললেন যে ধরুন আমাদের মধ্যে একজন উকিল, কেউ বিএ এলএলবি পাস, কেউ এমএ এলএলবি পাস, তাহলে যে এমএ এলএলবি পাস তিনি কি এখানে কোর্টে ভালো সলভ করতে পারবেন? তার কোনো মানে আছে? তার কোনো মানে নেই। অর্থাৎ ভালো যোগ্যতা থাকলেই যে সে ভালো টিচিং করতে পারবে, ভালো অ্যাপ্টিটিউড করতে পারবে, সে যে বেশি নাম্বার পাবে অ্যাপ্টিটিউড টেস্টে, তার কোনো মানে নেই। অর্থাৎ উনি একটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে উকিলকে দিয়ে এই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করলেন। এবং 13 নম্বর পয়েন্টে উনি বললেন সিলেকশন কমিটি হয়েছে, এই বিষয়ে উনি যে মন্তব্যটা করতে পারলেন যে সিঙ্গেল বেঞ্চে জাজ বলেছিলেন যে সিলেকশন কমিটি হয়নি, সাব কমিটি গঠন করা হয়নি, কিন্তু সব কিছু হয়েছে। এই বিষয়ে উনি পর্ষদের আইনজীবী এল.কে. গুপ্তর দিকে ইঙ্গিত করে বলেন কি আপনি বলুন, আপনারা বলুন কমিটি হয়েছে কি না। সো বলার সঙ্গে সঙ্গে কিন্তু এল.কে. গুপ্ত জাজের মত চাননি, অর্থাৎ কোনো কথা বলতে গেলে যে জাজের পারমিশন না নিয়ে উনি বলতেন হ্যাঁ সিলেকশন কমিটি ওয়াজ কনস্টিটিউটেড অ্যান্ড সাব কমিটি ওয়াজ ফর্মড। তবে এই বিষয়ে বিচারক কোনো মন্তব্য করেন, শুধুমাত্র নোট করেছেন। এবং শেষ পয়েন্টে এসে মিত্র সাহেব একটা কথা বললেন যে 5 বছর থেকে 8 বছর চাকরি করার পরে যদি কারো চাকরি চলে যায় তাহলে একটা বিশাল বড় আপসেটের ব্যাপার। অর্থাৎ এই জায়গাটায় আমাদের মনে হচ্ছে একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করলেন মিত্র সাহেব, যে সিম্প্যাথিটা কিন্তু দেখলাম খুব একটা সাড়া দিলেন না বিচারকগণ। যদিও বিচারকগণ ওনার একটা বিষয়ে খুব মোটিভেটেড হয়েছে বলে আমাদের মনে হলো,
যে এই স্পাইরাল বাইন্ডিং আনঅথেন্টিক্যাল ডেটা, এটা কিন্তু ওনারা নোট করলেন, আমরা লক্ষ্য রেখেছি। অবশ্য এর পরবর্তীকালে কী হলো আপডেট আমি আমার চ্যানেলতে বলবো, এবং এর পরবর্তীকালের হিয়ারিং হবে আগামী 7ই জুলাই 2025। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।